সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে প্রিয় তারকার সাথে তারকা কথনে তারকা কথনে। প্রিয় দর্শক, স্বাগত সেন্সেশন প্রেজেন্টস তারকা কথনে। আমাদের জীবনে অভিভাবক খুব জরুরি, পথ চলতে, এগিয়ে যেতে, সফলতা সার্থকতা পেতে, পথ চলা শিখতে হাত ধরে সেই অভিভাবক শূন্য কখনো কখনো হই। কিছুদিন আগে আমরা এক অভিভাবক হারিয়েছি। আজকে আমার সৌভাগ্য হয়েছে আমাদের আরেকজন অভিভাবকের সঙ্গে তারকা কথনের সেটে বসা। আমাদের অভিভাবক নাট্যজন মামুনুর রশিদ। স্বাগত মামুন ভাই, কেমন আছেন? আছি। আমি শুরুতেই আসলে আমাদের অভিভাবক, অবশ্যই অভিভাবক যার কাছে আমি হাসতে শিখেছি। মামুন ভাই, আমি শিখেছি শিশুর সামনে গিয়ে কি করে নিজে হাসতে হয়, শিশুর ভিতরকার হাসি বের করে নিয়ে আসতে হয়। মুস্তফা মনোয়ার, তাকে হারিয়েছি। তাকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সকল নাট্যজন, সকল শিল্পী, থিয়েটার কর্মী সবার পক্ষ থেকে। আমরা আপনি নিশ্চয়ই মুস্তফা মনোয়ার স্টুডিওতে এসেছেন। আমাদের চ্যানেলে প্রাঙ্গণে তার নামে একটি স্টুডিও আছে। তার সঙ্গে আপনার অসংখ্য স্মৃতি নিশ্চয়ই আছে। মুস্তফা মনোয়ারের সঙ্গে একটা তো হচ্ছে যে মুস্তফা মনোয়ার আমাদের একটা স্বপ্নের মানুষ। কারণ আমরা মুস্তফা মনোয়ারের সংস্পর্শে আসি পাকিস্তান টেলিভিশন থেকে। জি, এর আগে তো উনি আর্ট কলেজের শিক্ষক ছিলেন, আমাদের চারুকলার শিক্ষক ছিলেন। অসাধারণ ওয়াটার কালার, হ্যাঁ, জল রং, ছবি আঁকতেন। তারপর উনি টেলিভিশনে এলেন যখন টেলিভিশনের এই প্রযুক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। জি, এটা কেমন হবে, কেমন করে নাটক হবে, কেমন করে অনুষ্ঠানগুলো হবে। তো তখন একদল মানে গুণী মানুষ পাকিস্তান টেলিভিশনে জয়েন করেন। কলিম শরাফি ছিলেন, জামান আলী খান ছিলেন, পরবর্তীকালে আবদুল্লাহ মামুন এলেন, আবদুল্লাহ ইউসুফ ইমাম এলেন, মুস্তাফিজুর রহমান এলেন এবং এর মধ্যে মুস্তফা মনোয়ার একটা বিরাট জায়গা জুড়ে তখন অবস্থান করছেন শিশুদের অনুষ্ঠান নিয়ে। যাই হোক, তারপরে তিনি নাটকে এলেন, বড় হয়ে এলেন নাটকে, খুব বড়ভাবে নাটকে এলেন। যেমন শেক্সপিয়ারের টেমিং অফ দি শু, মুখরা রমণী বশীকরণ, এই নাটকটি ওই টেলিভিশনের একটা স্টুডিও, একটা ছোট্ট স্টুডিও এবং তার সংলগ্ন বাইরের যে বারান্দাটা ছিল, লাউঞ্জটা, সেটাকে মিলে তিনি মানে শেক্সপিয়ারের সেই নাটক করে ফেললেন। পরবর্তীকালে দেখেছি আমরা ওনার রক্তকরবী। এর মধ্যে নানান ধরনের, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় মার্চ মাসের যে অনুষ্ঠানমালা, গানের অনুষ্ঠান, আমরা নাটক করেছি। তখন আমার লেখা নাটক প্রচারিত হয়েছে এবং এরপরে আমার খুব সুযোগ হয়েছিল ওনার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার মুক্তিযুদ্ধের সময়। আমরা কলকাতায় ছিলাম একসঙ্গে এবং উনি অনুপ্রাণিত করেন যে তুমি একটা নাটক লেখো। জি, লিখলাম পশ্চিমের সিঁড়ি। মাঝে মাঝে ওনার বাড়িতে থেকেও যেতাম। হ্যাঁ, তো কোনো বিছানার ব্যবস্থা ছিল না, ফ্লোরে পত্রিকা বিছিয়ে আমরা শুয়ে থাকতাম এবং সারা রাত লিখতাম, সকালবেলা ওনাকে শোনাতাম, আবার উনি কিছু কারেকশন করতে বলতেন, আবার সেটা ঠিক করলাম। এই করতে করতে একটা নাটক দাঁড়িয়ে গেল, পশ্চিমের সিঁড়ি। আমরা মহড়াও শুরু করলাম কলকাতায়, কিন্তু তখন দেশ স্বাধীন হয়ে গেল, সেটা করতে পারিনি। পরে বাংলাদেশে এসে সে নাটকটা আমরা করেছি। তো ওই সময়ে আমরা টিনের তলোয়ার দেখতে যাব। জি, তো সকালবেলা আমরা বেরিয়েছি, পার্কে পার্কে ঘুরছি, এখানে সেখানে। আমাদের কারোর কাছে কোনো পয়সা নেই। মানে তখন টিকিটের দাম ছিল 2 টাকার টিকিটও ছিল, 2 টাকা কি 3 টাকার টিকিট ছিল। ওই টিকিটের টাকাটা আছে। আর 1971 সালে। আর দুপুরে খাবো কি, তখন 10 নয়া পয়সা করে ছোলা পাওয়া যেত। আচ্ছা, তা আমরা দুজন ছোলা দিয়ে লাঞ্চ সেরে ফেললাম আর অপেক্ষা করছি কখন নাটক শুরু হবে। 6টায় নাটক, রবীন্দ্র সদনে। নাটক দেখার পর তো আমরা অভিভূত যে নাটক
উৎপল দত্তের সেই অভিনয়, সমীর মজুমদার, তারপর শোভা সেন, আরও অনেক গুণী শিল্পীদের সমন্বয়ে সেই টিনের তলোয়ার, অসাধারণ প্রযোজনা, সেটা দেখলাম। তো কতদিন যে আমি আর মুস্তাফা মনোয়ার দুপুরবেলায় ঘুরতে ঘুরতে বিভিন্ন পাপেট্রিতে যাচ্ছি, যারা পাপেট করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছি, হয়তো দুপুরে খাবার পয়সা নেই, ওই 10-9 পয়সার ছোলা, এই করে দিন কাটিয়ে দিতাম। এরপরে মুস্তাফা মনোয়ার অনেক এমন ইনোভেটিভ লোক ছিলেন যে উনি এই সম্পর্কগুলো বুঝতেন, সঙ্গীতের সাথে নাটকের সাথে নৃত্যের, তার সাথে অভিনয়ের বুঝতেন। এবং যেহেতু সাহিত্য সম্পর্কে ওনার খুব পড়াশোনা ছিল, যে কারণে এগুলো বুঝতে খুব সুবিধা হতো। তো এইরকম একটা ভার্সেটাইল প্রতিভার অধিকারী এবং ভিজুয়াল মিডিয়াতে আমার মনে হয় এই সাবকন্টিনেন্টে যদি কয়েকজন লোক থাকেন তার মধ্যে উনি অন্যতম। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সত্যজিৎ রায়ও তার রক্তগরিবী দেখে প্রশংসা করেছেন। তো এরকম একটা অভিভাবককে আমরা হারিয়েছি, খুবই দুঃখজনক। এই ধরনের লোকের রিপ্লেসমেন্ট এখন আর হচ্ছে না। মামুন ভাই, আমরা যখন শিল্প চর্চা করছি দীর্ঘদিন ধরে, আমাদের অনেক সহকর্মী করছে, এরকম কিছু মানুষ আমাদের যেমন অভিভাবক, কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক তো মনে হয় রাষ্ট্র, যদি আমি ভুল না করি। তা আমাদের শিল্প চর্চায় বা আমরা যারা শিল্প পারফর্মিং আর্টের, শিল্পকলার বিভিন্ন মিডিয়ামে কাজ করছি বা পেশাদারিত্বের কথাও বলছি, সেইখানে রাষ্ট্র আমাদের পৃষ্ঠপোষকতা কতটুকু করছে বা সেটা নিয়ে আমরা কি কোনো আলোচনা করতে পারি কিনা? এখন সম্প্রতি কিছু অনুদান ঘোষণা হয়েছে, এটা নিয়ে মামুন ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, একটা বিষয় হচ্ছে, তুমি যথার্থই একটা খুব সত্য কথা শুরু করেছো। আমি গতকালকে এটা আমার মনে হচ্ছিল বলে আমি একটা লেখাও লিখেছি, কালকেই প্রকাশ হবে লেখাটা। অভিভাবক, জি, আমাদের পৃথিবীর সব জায়গায় বোধহয় সত্য। যেদিন আমরা প্রথম স্কুলে যাই তখন শিক্ষক জিজ্ঞেস করে যে তোমার সাথে লোকটি কে? জি, তখন হয়তো আমাকে উত্তর দিতে হয়নি, আমার সাথে যিনি গেছেন তিনি বলছেন আমি ওর বাবা, আমি অভিভাবক। এই আমাদের অভিভাবকের যাত্রা শুরু হলো। জি, একটা পর্যায়ে বাবা আর অভিভাবক থাকেন না, শিক্ষক অভিভাবক হয়ে যান। জি, শিক্ষক অভিভাবক থাকেন না, আমি যে ক্ষেত্রে কাজ করি সেক্ষেত্রে আমরা একটা অভিভাবককে খুঁজি, এবং এক পর্যায়ে গিয়ে আমাদের অভিভাবক হয়ে যায় রাষ্ট্র। জি, সেই রাষ্ট্রের অভিভাবকত্বে সরকার তৈরি হয়, নানান কিছু তৈরি হয়। তো সেই রাষ্ট্র শিল্পকে, শিল্প সাহিত্যকে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় প্রণোদনা দিয়ে থাকে, জি, এবং পৃষ্ঠপোষকতা করে থাকে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য যে আমাদের নাটক এই পৃষ্ঠপোষকতার থেকে বঞ্চিত হয়েছে, দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। মাঝে মাঝে কিছু অনুদান দেওয়া হয়, যেটার আমি ঘোর বিরোধী। আমি বারবার বলেছি এইভাবে অনুদান না দিয়ে যে শিল্পীরা বা যে সংগঠন কিছু কাজ করতে চায় তাদেরকে তাদের কাজের ভিত্তিতে একটা অর্থ প্রদান করা প্রয়োজন, যাতে ওই কাজটি হয়। কিন্তু অভিভাবকরা কী করবেন এখানে? তারা একটু মনিটরিং করবেন যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। পৃথিবীর সব জায়গায় তাই হয়। ব্রিটিশ কাউন্সিল তার দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নিজেরা কিছু করে না, তারা বিভিন্ন সংগঠনকে কাছ থেকে চায়, এই প্রজেক্ট চায় যে আপনারা কী করতে চান। তারপরে তারা প্রজেক্ট দেয় এবং সেটা মনিটর করে করে এটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই কাজটা তারা করে থাকে। কিন্তু আমাদের দেশে একটা সেই পাকিস্তান আমল থেকেই আছে যে একটা বার্ষিক অনুদান, সে টাকাটা খুব কম ছিল এক সময়, দিনে দিনে সে যেটা বেড়েছে সেটা খুবই কম বেড়েছে। তো এইবারে এবং গতবারে, গত ইন্টারিমের আমলেও দেওয়া হয়েছে, তার আগেও
যখন সরকার ছিল, রাজনৈতিক সরকার, তারাও দিয়েছে। এবং সেখানে যেটা হয়, যে অর্থটা দেওয়া হয় এটা দিয়ে কিছুই হয় না, টাকাটা অপচয় হয়। সেখানে প্রচুর স্বজনপ্রীতি হয়, এগুলো নিয়ে নানান কথাবার্তা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এইবারে দেখা গেল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। কিছু অনুদান দেওয়া হলো, কিছু কিছু দলকে অনেক টাকা, কিছু কিছু দলকে আবার খুব কম টাকা, একেবারেই নেই। এবং কিছু সংগঠনকে টাকা দেওয়া হয়েছে, এবং এই সংগঠনের টাকাটা কিভাবে ব্যয় হবে, কিভাবে খরচ হবে, এইটার কোনো জবাবদিহিতা নাই, কোনো মনিটরিংও নাই, কেউ করছে কোনো না। মনিটরিং নাই, জবাবদিহিতাও নেই। তো যার ফলে যেটা হচ্ছে যে এই অর্থটা সরকারের কয়েক কোটি টাকার অর্থটা সম্পূর্ণভাবে অপচয়। পানিতে চলে যায়, অপচয় হয়। এবং এবার সেটার একটা, যেহেতু নতুন সরকার এসেছে, তাদের সে সময়ও ছিল না দেখার, যার ফলে যারা এটার সদস্য ছিলেন তারা অনেক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, এবং এই দায়িত্বহীনতা একটা পৌনঃপুনিকতায় পৌঁছে যাচ্ছে। এইটা একটা হচ্ছে। আর যেটা হচ্ছে যে রাষ্ট্র বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, শিল্পকলা একাডেমি, তার অনেকগুলি মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চগুলো প্রপারলি চলছে কিনা, এবং ঢাকায় তবুও তো আমরা কিছু দৃশ্যমান কাজ দেখি, ঢাকার বাইরে মফস্বলগুলিতে, জেলা শহরগুলিতে বর্তমানে একেবারেই শিল্প সাহিত্যের যে কাজ, যে চর্চা, সেটা ভীষণভাবে কমে গেছে। তো এইটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা চাই, আরেকটা বিষয় নিয়ে আমি গত 15-20 বছর ধরে চেষ্টা করছিলাম, ব্যর্থ হয়েছি বারবার। সেটা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই তাদের আনএমপ্লয়মেন্ট প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম থাকে যে নাটকের ক্ষেত্রে স্যালারি গ্র্যান্ট দেওয়া। ওকে, স্যালারি গ্র্যান্ট প্রতিটি দলে 10 জন হোক, 20 জন হোক, তারা ওই 10,000 টাকা করে পায় প্রতিটি শিল্পী, এবং যিনি ডিরেক্টর থাকেন তিনি তার ডাবল পান, এবং প্রতি মাসে এইটা পান। এবং ওইরকমভাবেই সেই দল বলে যে এই হচ্ছে আমার গ্রুপ, আমরা এই কাজ করি, এতগুলি শো করি, এবং সেই ভিত্তিতে তাদেরকে অনুদান দেওয়া হয়। এই অনুদানটা খুব কাজে লাগে, আচ্ছা, কারণ অনেক সার্বক্ষণিক কর্মী আমরা তৈরি করতে পারি। থিয়েটার থেকে তো আমরা কাউকে একটি পয়সাও দিতে পারি না, এবং থিয়েটারের লোকরা, আমরা যারা থিয়েটার করি, তুমি নিজেও করো, আমিও করি, আমরা থিয়েটার থেকে টাকা পাই না, আমরা ফিল্ম, টেলিভিশন, এখান থেকে আমাদের জীবিকা হয়। কিন্তু যদি এমন হতো যে থিয়েটার করেও একটা জীবিকার ব্যবস্থা হচ্ছে, ন্যূনতম জীবিকার ব্যবস্থা হচ্ছে, তাহলে কিন্তু আমরা অনেক সার্বক্ষণিক কর্মী পেতাম। এবং এটা কিছুই না, আমি একবার একদম বাজেট করে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে 50টি দলকে যদি এরকম স্যালারি গ্র্যান্ট দেওয়া হয়, তাহলে 11 কোটি টাকা লাগে। এটা তো কোনো টাকা না, এবং এটা বেশ কাজে লাগতো। ওকে, তো এইটাও হয়নি। তো আমরা আশা করব যে নতুন সরকার যারা এসছেন ক্ষমতায়, তারা এই বিষয়টা দেখবেন, নজরে নেবেন। এবং আচ্ছা, কিন্তু যেভাবে মামুন ভাই, এর বলছি আগে যে যেমন- প্রজেক্ট বেসিস, প্রজেক্টের উপর ভিত্তি করে অনুদান দেওয়া, গ্র্যান্ট দেওয়া, জি, যেমন পৃথিবীর সব দেশেই এই স্যালারি গ্র্যান্ট আছে, তারপর ফেস্টিভ্যাল গ্র্যান্ট আছে, তারপর নাটক প্রযোজনার জন্য প্রোডাকশন গ্র্যান্ট আছে, ইভেন ট্রাভেল গ্র্যান্ট আছে, জি, ট্রাভেল গ্র্যান্ট আছে। তো এই গ্র্যান্টগুলো যদি দেওয়া হয়, তাহলে থিয়েটার, আবৃত্তি, নৃত্যকলা, চারুকলা, সঙ্গীত, সব জায়গায় কিন্তু একটা বড় ধরনের একটা প্রণোদনা তৈরি হবে, একটা অনুপ্রেরণা তৈরি হবে। আচ্ছা মামুন ভাই, এগুলোর জন্য তো আসলে পলিসি মেকিংও খুব প্রয়োজন। যেমন অনুদানের কথা আপনি যেটা বললেন যে স্বজনপ্রীতি হয়েছে, এটা আসলে সব জায়গায়, মানে আমরা পুরো অংশে তো সেটা থামাতে পারছি না, শতভাগ থামানো সম্ভব না। এখন গ্র্যান্টেও তো একই জিনিস কিন্তু হতে পারে। আচ্ছা, এর আগে কি আমরা ন্যাশনাল থিয়েটার রেপার্টরি নিয়ে কি একটু ভাবতে পারি? মানে সেটা যদি হয়, যদি 10 গ্রুপ থেকে 10 জন শিল্পীকে এনে 6 মাস হোক, 3 বছর হোক, এরকম যদি ন্যাশনাল থিয়েটার যদি প্রোডাকশন করে বছরে
2টা হোক, 10টা হোক, 20টা হোক, তাতেও তো মনে হয় পেশাদার শিল্পী তৈরি হতে পারবে। এবং আপনি যে এঙ্গেজমেন্টের কথা বলেন, ফুল টাইম থিয়েটার করবে, সেটাও তো বোধহয় হ্যাঁ, পসিবল। অবশ্যই অবশ্যই। এই রেপার্টরি তো সব জায়গায় আছে, জি, আমাদের নেই। আমাদের নাই। এমনকি আমাদের পাশের দেশ মিনার্ভা থিয়েটার, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ওখানে একটা রেপার্টরি করেছিল, এবং অসাধারণ সব প্রযোজনা। যেমন কিং লিয়ার হয়েছিল, যেখানে সৌমিত্র অভিনয় করতেন কিং লিয়ারের। তারপর আরও মনোজ মিত্রের একটি নাটক, সেটারও ওখানে হয়েছিল, এই রেপার্টরি হয়েছিল। আমাদের এখানেও কিন্তু মাঝে মাঝে এই উদ্যোগ নেওয়া হয়েছে, হয়নি যে তা না। আমি নিজে একটা অভিনয় করেছি। হ্যাঁ, তুমি করেছো, আমিও করেছি একটা, কিন্তু সেটা একটা পার্টিকুলার সময়ের পরে গিয়ে ওটা বন্ধ হয়ে যায়। ওই মানে এক্সপেরিমেন্টের পর্যায়ে রয়ে গেছে এটা। হ্যাঁ, ওটা ওটার আগে। এক্সপেরিমেন্টের পর্যায়ে থাকে, এবং পরবর্তীকালে আরেকজন, যেমন আমি আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি, হ্যাঁ, একটা টিমকে নিয়ে, আরও আরও দুই একজন কাজ করেছে। হ্যাঁ, তো ওইটা যেটা হয় সেটা কোনো নিয়মিত ব্যাপার না, এটা একটা নিয়মিত ব্যাপার করা উচিত। যে বছরে হয়তো 2টো রেপার্টরি হলো বা একটি রেপার্টরি হলো, সেটা ট্যুরিং রেপার্টরি শুধু ঢাকায় নয়, সব জেলা শহরগুলিতে সেটা দেখানো হলো। এবং যারা জেলা শহর যে নাট্যকর্মীরা যারা ফুল টাইম প্রফেশনাল হতে চায়, তাদের জন্য কিন্তু একটা বড় প্রেরণা তৈরি হবে। হ্যাঁ, একটা সুযোগ। আমরা তো সবাই গ্রাম থেকে আসছি, গ্রাম মানে ঢাকার বাইরে থেকে এসেছি। ঢাকার বাইরের চর্চাটা কিন্তু, রিয়েল চর্চাটা কিন্তু ঢাকার বাইরেই হয়। জি, ঢাকায় এসে তো আমরা একটা জীবিকাশ্রয়ী শহরে ঢুকে যাই, এখানে জীবিকা, এখানে নানান প্রয়োজন। কিন্তু যেটা শুরু হয় একেবারেই কিশোর বয়স থেকে, যে চর্চাটা শুরু হয়, এখনো সঙ্গীতের যে চর্চা আমরা দেখতে পাই, এই যে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বা যাই দেখতে পাই, সেটা দেখতে পাচ্ছি যে খুলনা, যশোর, জয়পুরহাট থেকে শুরু করে বরিশাল, ময়মনসিংহ, এই সমস্ত শহরের শিশু কিশোররা কিন্তু চর্চা করতে করতে এই জায়গায় এসে পৌঁছায়, এবং তারাই এক সময় জাতীয় পর্যায়ে একটা বড় ভূমিকা পালন করতে থাকে। তো সেটা একটা বড় কাজ হতে পারত। এক্স্যাক্টলি। মামুন, আপনি আর একটা ইন্টারভিউতে, আমি টেলিভিশনে দেখেছিলাম সেই ইন্টারভিউটা, আপনি একটা চমৎকার কথা বলেছিলেন যে আসলেই ঢাকার বাইরে মফস্বল কিংবা একেবারে গ্রাম থেকে মানুষ উঠে এসেই মূল পলিসির জায়গায় আসে, পলিসি মেকার হয়, নেতৃত্বের জায়গায় উঠে আসে। তো এদেরকে যদি একটু আগে থেকে একটা চর্চার মধ্যে নিয়ে আসা হয়, অবশ্যই তার গুণগত মান অনেক বাড়বে। আর ন্যাশনাল থিয়েটার রেপার্টরির কথা যেটা, মামুন ভাই, আমার যেটা চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা বোধহয় 1 বছর কাজ করেছিলাম, সেখানেও রাষ্ট্র পুরোপুরি আর্থিক সহযোগিতা করতে পারেনি, আমাদের একটা ফরেন ফান্ডিং নিতে হয়েছিল। জাপানি নাটকটা জাপান ফাউন্ডেশন। অসাধারণ। তোমার অভিনয় আমি এখনো ভুলতে পারি না। আমি একটু আগেই বলছিলাম যে ওখানে কাজ করছে ভালো, কিন্তু তার মূল কাজের জায়গাটা হচ্ছে অভিনয়। ইজ এ গ্রেট অ্যাক্টর। ওই অভিনয়টা আমি এখনো ভুলতে পারি না। 100 বস্তা চাল। জি জি জি। আমি এটা লিখেও ছিলাম, প্রথম আলোতে একটা রিভিউ লিখেছিলাম, সেখানে বলেছিলাম যে এই যে নাটকটার থিমটাও খুব অসাধারণ। জি সেই মেইজি রিফরমেশন, জি যখন থেকে সোগান থেকে মেইজি রিফরমেশনে আসছে, জি যে চরিত্রটা তুমি করেছিলে, যে একজন বৃদ্ধ, জি। সে কিছুতেই ওই 100 বস্তা চাল বিতরণ করবে না, হ্যাঁ, এবং সেটা সে শিক্ষার কাজে ব্যবহার করবে। এবং এই অ্যাটিটিউডের কারণেই মেইজি রিফরমেশন শুরু হলো 1865 or 68 থেকে। জি, এরকমই। আচ্ছা, তারা 1900 সালের মধ্যে 68 100% লিটারেসি করতে সক্ষম হয়েছিল। জি এবং তার পেছনে বড় ব্যাপারটা যেটা ছিল, যে এই যে মেইজির যে রিফরমেশন, সংস্কার, যে শিক্ষা সংস্কার করতে হবে, এবং এইভাবে সবাইকে কি বলে, 2 আনা চাল দিয়ে, হ্যাঁ, এক বেলার খাবার দিয়ে লাভ নেই, বরং দীর্ঘস্থায়ী একটা, সেটা আমাদের দেশের জন্য এই নাটকটি খুব প্রয়োজন। আমি না নাটক থেকে ওই শিক্ষাটা নিয়েছিলাম, সংস্কার বিষয়ক শিক্ষা, কিন্তু আমি না কাউকে এটা কমিউনিকেট করতে পারিনি আসলে। আমার ফেলোজদেরকেও আসলে বোঝাতে পারিনি, বন্ধুদেরকে বোঝাতে পারিনি, কিন্তু কোনো একদিন এই নেশন বা পৃথিবীর সব মানুষ আসলে বুঝবে যে সংস্কার আসলে কোন জায়গায়। নাটকটার কথা আমি আমার অনেক বক্তৃতায়, অনেক টক শোতে, অনেক লেখায় আমি লিখেছি যে একটা
প্রযোজনাটাও অসাধারণ প্রযোজনা, অসাধারণ প্রযোজনা, জাপানিজ ডিরেক্টর, জি। খুব ভালো। আমরা এখন আপনার থিয়েটারের এঙ্গেজমেন্ট কি? এখন আপনি কি থিয়েটারের লিখছেন বা- অনেক এঙ্গেজমেন্ট, যেমন ধরো যে এখনই আমরা একটা নাটক নামিয়েছিলাম কোম্পানি, জি সেই নাটকটা নামার পরে পরেই মানে এটা কন্টিনিউ করতে পারলাম না নানান কারণে। তারপরেও করেছি, এই ইন্টারিম সরকার আসার পরেও একটা শো হয়েছিল, যখন বাধা দেওয়া হয়েছিল যে আমাকে অভিনয় করতে দেবে না, তখন আমি ওই নাটকটা নামিয়েছিলাম কোম্পানি। জি এই কোম্পানিটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর এবং তার মানে ওই আসার পরে আসলে আমাদের দেশে যে লোকায়ত যে ব্যবস্থাগুলো, সামাজিক যে ব্যবস্থাগুলো একটু ভেঙে কোম্পানিতে পরিণত হলো, এবং সেই কোম্পানির প্রভাব এখনও রয়ে গেছে। ক্লাইভ ইয়েতে 100টা হাজার মণি নৌকা করে মুর্শিদাবাদ থেকে সমস্ত সম্পদ লুণ্ঠন করে কলকাতায় নিয়ে আসে, এবং কলকাতার থেকে সে লন্ডনে পাঠিয়ে দেয়। একসময় সারা লন্ডনে যত সোনা ছিল, আমাদের দেশের একটা জেলায় অত সোনা ছিল, এত সমৃদ্ধ ছিল আমাদের দেশ। এবং আওরঙ্গজেবের সময় প্রতি বছর 1 কোটি টাকার রেভিনিউ দিত শুধু এই পূর্ব বাংলার থেকে, 1 কোটি টাকা তখনকার দিনে, এবং আওরঙ্গজেব এই টাকা দিয়ে যুদ্ধ করত। সেই রকম একটা সম্পদশালী দেশ 1776 সালে 76-এর মন্বন্তর হয়ে গেল, লুণ্ঠন প্রক্রিয়াটা। সেটাকে এখনও আমি বলতে চাই যে ক্লাইভ তো তার নিজের দেশে নিয়ে এগুলো আমাদের সম্পদ, আর আমরা আমাদের সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছি, আমাদের সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য যে কোম্পানি কনসেপ্টটা সেটা এখনো রয়ে গেছে। তো এই নাটকটা আবার আমরা নতুন করে নামাচ্ছি, নতুন ডিজাইন, সব কিছু নতুন করে আমরা আগামী 14, 15, 16-তে নামাচ্ছি। এটা একটা ব্যস্ততা যাচ্ছে। আর আমাদের দলের না, আমাদের দেশের একজন অত্যন্ত প্রতিভাবান সম্ভাবনাময় নাট্যকার মান্নান হীরা, উনি মারা গেছেন। 7ই জুলাই হচ্ছে ওনার জন্মদিন। সেই জন্মদিনে ওনার একটি অসাধারণ নাটক আছে, ময়ূর সিংহাসন। তুমি দেখেছো বোধহয়। সেই ময়ূর সিংহাসন নাটকটা আমরা নামাবো, একটা সেমিনার করব। আমরা তার নামে একটা প্রচলন করেছি যে মান্নান হীরা স্মারক বক্তৃতা, এইটা হবে 10 তারিখে। তো এই একটা এঙ্গেজমেন্ট আছে থিয়েটারের। আর এর মধ্যে একটা খুব সুন্দর কাজ হলো, একটি প্রতিষ্ঠান পাণ্ডুলিপি পাঠের আয়োজন করেছিল, এবং এটা রেগুলার প্রতি মাসে একটা করে পাণ্ডুলিপি পড়বে, এবং প্রথম পাণ্ডুলিপি পাঠ করেছি আমি। এইবার শিল্পকলা একাডেমির সেমিনার হলে, এবং আমি খুব অবাক হয়ে গেছি যে পাণ্ডুলিপি শুনতে এত লোক আসবে, এটা আমি ভাবতে পারিনি। আমি ভাবছি যে 25-30 জন লোক হবে, হ্যাঁ, এসে তারা একটু ঝিমুবে, পাণ্ডুলিপি শুনবে। ভাই ধন্যবাদ আপনাকে। এবং আমি দেখলাম যে সমস্ত সেমিনার হল এক্সট্রা চেয়ার দিয়েও হয় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, কেউ ঘুমায় নাই। একদম 1 ঘন্টা ধরে আমি পাণ্ডুলিপি পড়েছি, কেউ ঘুমায় নাই। এরপর আরো বড় হলে করবেন, মূল হলে করবেন পাণ্ডুলিপি পাঠ। আপনার এই পাঠের জন্য শুভকামনা থাকলো, ময়ূর সিংহাসনের জন্য এবং কোম্পানি নাটকের জন্য শুভকামনা থাকলো। আমাদের অভিভাবক রাষ্ট্রের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো, আমরা সব কিছু শেষে রাষ্ট্রের কাছেই আমাদের অনুরোধ জানাই, আমাদের দাবি জানাই, আবদার জানাই। আমরা আমাদের সম্পদকে রক্ষা করতে চাই, আরও সম্পদশালী হতে চাই। আমরা সম্পদকে রক্ষণাবেক্ষণ করব, আমাদের সম্পদকে আরও এগিয়ে নিয়ে যাব। আমরা শিল্পচর্চা করতে চাই, আমাদের অনুদান প্রয়োজন হোক, আমাদের সহায়তা প্রয়োজন হোক, আমাদের প্রণোদনা প্রয়োজন হোক। রাষ্ট্র আমাদেরকে নিয়ে ভাববে, আমাদেরকে আরও আমাদের পাশে দাঁড়াবে। শুভকামনা সবার জন্য। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, তোমার মূল্যবান সময় দিয়ে তুমি আমার সাক্ষাৎকার নিলে, এটা খুব ভালো লাগলো। ভালো থাকবেন মামুন ভাই, ভালো থাকবেন দর্শক, আপনিও সাথে থাকবেন চ্যানেল আই-এর।
সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন।